রাজনীতিতে স্লোগান দেওয়া খুব সহজ একটা কাজ। রাজপথে দাঁড়িয়ে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা চিৎকার করা, এই স্লোগান দিয়ে চিৎকার করা অত্যন্ত জনপ্রিয় একটা রাজনৈতিক কৌশল বাংলাদেশে। ভারতকে মন চাইলে হুঁশিয়ারি দেওয়া যায়, গালি দেওয়া যায়, দখলের হুমকি দেওয়া যায়। যেমন গতকাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিল্লির প্রেস কনফারেন্স ইস্যুতে শিলং সালাউদ্দিন ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছে, আপনারা শেখ হাসিনা কার্ড খেলবেন, আবার দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, তা হবে না, তা হবে না, তা হবে না। এই বক্তব্যের মানে তো খুব পরিষ্কার, শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় বিএনপি ভারতের সাথে কোনোভাবেই সুসম্পর্ক সৃষ্টি করতে পারবে না, তাই তো? কিন্তু রাজপথের স্লোগান এবং মিডিয়ার মাইক্রোফোন সরিয়ে যখন বাস্তবতার মুখোমুখি হতে হয়, ঠিক তখন দেখা যায় একদম ভিন্ন দৃশ্য। গতকাল নির্লজ্জ বাংলাদেশ, নির্লজ্জ বিএনপি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে এনেছে 145টি কাঠের বাক্স ভর্তি 2.3 টন টিয়ার গ্যাসের শেল। ওই যে বিভিন্ন ঝামেলার সময়, বিক্ষোভের সময় পুলিশ যেই কাঁদুনে গ্যাস ব্যবহার করে না, ওইটাকেই টিয়ার সেল গ্যাস বলা হয়। ভারতীয় প্রতিষ্ঠান নরেন এক্সপ্লোসিভ লিমিটেড, এই প্রতিষ্ঠান থেকে টিয়ার গ্যাস কেনা হয়েছে এবং সেইটা কঠোর নিরাপত্তায় প্রথমে নিয়ে যাওয়া হয়েছে যশোর সেনানিবাসে, এরপর সেখান থেকে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়া হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে, ওই যে গান আছে না, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো। ঠিক একই ভাবে আমার জানতে ইচ্ছে করছে, যে ভারতকে নিয়ে প্রতিনিয়ত নোংরা সমালোচনা করা হয়, গালি দেওয়া হয়, দখলের হুমকি দেওয়া হয়, যে ভারতকে ফেসিবাদের আশ্রয়দাতা বলে আখ্যা দেওয়া হয়, সেই ভারতের তৈরি টিয়ার গ্যাস দিয়েই কোনো দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সামলাতে হচ্ছে। আর সেই নির্লজ্জ বেহায়া দেশের নাম বাংলাদেশ, আর সেই নির্লজ্জ সরকারের নাম বিএনপি সরকার। হাস্যকর না? রাজনৈতিক ময়দানে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া রাজাকার বিএনপি জামায়াত সত্যি কখনো কোনোদিন ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারবে? মানে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারবে? নাকি তাদের এই ভারত বিরোধী যে মনোভাব, এটা নাটক? সত্যি কথা বলতে মুখের বলি আর অর্থনৈতিক বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এই যে 2.3 টন টিয়ার গ্যাস আমদানি করা হলো, এটার পেছনের টেকনিক্যাল তথ্য আপনারা জানেন। ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নরেন এক্সপ্লোসিভ লিমিটেড, এই প্রতিষ্ঠান থেকে আসা বিরাট চালানটি সাধারণ চোখে সামান্য মনে হলেও এটা সাধারণ কোনো কেনাকাটা নয়। এটা উচ্চমাত্রার রায়ট কন্ট্রোল, অর্থাৎ দাঙ্গা দমনের কেমিক্যাল অ্যামুনিশন। সাধারণ মানুষ এবং আমার মনে দুটো প্রশ্ন কি দিচ্ছে। এক, হঠাৎ এই মুহূর্তে এত বিপুল পরিমাণ টিয়ার গ্যাস কেনা হলো কেন? বাংলাদেশে সামনে কি বড় কোনো অস্থিরতা কিংবা রাজনৈতিক উত্তাপ আসছে? বুদ্ধিমানরা আশা করি বুঝতে পারছেন সামনে বাংলাদেশে কি হতে পারে। দুই, বাংলাদেশ কি নিজস্ব শক্তিতে এইসব তৈরি করতে পারে না, নাকি ভারতের উপর নির্ভরতা আমাদের বাধ্যতামূলক নিয়ম হয়ে দাঁড়িয়েছে? আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রেখেছে, ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো ছিল, তারা আমদানি করেছে। কিন্তু বিএনপি কি নতুন করে এই গ্যাস তৈরি করতে পারছে না? মূল কথা হলো, যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাৎসরিক রিজার্ভ, অর্থাৎ আপদকালীন মজুদ রাখতে আন্তর্জাতিক বাজার থেকে এ ধরনের দাঙ্গা দমন সামগ্রী কিনে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের চালানের টাইমিং অত্যন্ত স্পর্শকাতর। যেই পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই সময় ভারত থেকে এই টিয়ার সেল গ্যাস আমদানি করা খুব স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? একদিকে ক্ষমতার রদবদল, সীমান্ত উত্তেজনা, অন্যদিকে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, সব মিলিয়ে টিয়ার গ্যাসের এই চালান নানান জল্পনা কল্পনার জন্ম দিয়েছে আমার মনে। উকি দিচ্ছে, বুদ্ধিমানরা বুঝতে পারছেন কি উকি দিচ্ছে। অনেকেই মনে করেন ভারত বিরোধিতার মানেই হলো ভারত থেকে সবকিছু বর্জন করা, কিন্তু ভৌগোলিক এবং অর্থনৈতিক বাস্তবতায় এটা কি আদৌ সম্ভব? উত্তর সহজ, কখনোই সম্ভব না। দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া এই রাজাকারের বাচ্চারা জানে বাংলাদেশ প্রতিদিন ভারত থেকে কি কি আমদানি করে। প্রতিদিন মানে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, চাল, গম, মসুর ডাল, ভোজ্য তেল, চাল ডাল তেল থেকে শুরু করে প্রতিদিনের রান্নার মশলার সিংহভাগ আসে ভারতের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে। বিশ্বাস না হলে গুগলে সার্চ করেন,
স্পষ্ট দেখতে পাবেন। এরপর আসেন জ্বালানি এবং বিদ্যুৎ। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে। দুদিন আগেই বলেছি, জ্বালানি মন্ত্রী অতিরিক্ত ডিজেল পাঠানোর জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করে। দেখেন নাই? পাইপলাইনের মাধ্যমে যে ডিজেল আসে সেটা ভারতের নুমাইলাইগড় রিফাইনারি থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। এরপর এলপিজি গ্যাস, পেট্রোলিয়াম এবং সীমান্ত দিয়ে সরাসরি প্রায় 2600 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ চুক্তিভিত্তিকভাবে আমদানি করা হয় বাংলাদেশে। শুধু কি তাই, শিল্পের কাঁচামাল, পোশাক খাত টিকে আছে কাদেরকে দিয়ে? ভারতকে দিয়ে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস। আর এই তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলা এবং সুতা আসে ভারত থেকে। এমনকি বাংলাদেশ ঔষধ শিল্পে যে অনেকটা এগিয়ে গেছে, এই ঔষধ শিল্পের কেমিক্যাল এবং ভারী যন্ত্রাংশ ভারত থেকে আমাদেরকে আমদানি করতে হয়। নিরাপত্তা এবং দাঙ্গা দমন সরঞ্জাম, কেবলমাত্র খাবার কিংবা জ্বালানি না, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং বিভিন্ন ধরনের নন লেথাল ওয়েপন ভারত থেকে আমাদেরকে নিয়মিতই কিনতে হয়। এগুলো শুধুমাত্র বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, বাংলাদেশ আর্মি, নেভি সবাই ব্যবহার করে। ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, একদিন শুধুমাত্র 24 ঘন্টা ভারত যদি পেঁয়াজ কাঁচামরিচের ট্রাক আসা বন্ধ করে দেয়, বাংলাদেশের বাজারে 24 ঘন্টার মধ্যে দাম 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। দেখেন না, মাঝে মধ্যে কাঁচামরিচের দাম 500 টাকা কেজি হয়ে যায়, 600 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম 300, 400, 500 টাকা কেজি হয়ে যায়। কারণ তখন আমদানিতে বিলম্ব হয়, ব্যাঘাত ঘটে। ভারত বয়কট, ইন্ডিয়া বয়কট, ভারত বয়কট, দিল্লির সাথে সম্পর্ক ছেদ করব, দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া যতটা সহজ, বাস্তবে এটার বাস্তবায়ন তার থেকে অনেক বেশি কঠিন। এসব বলতে গেলে রাজাকারের বাচ্চারা বলে, আমরা তো ভারত থেকে বিনামূল্যে কিনছি না, টাকা দিয়ে কিনছি। আরে খয়ের ছেলেমেয়েরা, রাজাকারের বাচ্চারা, টাকা দিয়ে কিনবি পাকিস্তান থেকে কিন, চীন থেকে কিন, মধ্যপ্রাচ্য থেকে কিন। সেটা না কিনে ফেসিবাদের আশ্রয়দাতা হিন্দুদের দেশ ভারত থেকেই কেন কিনতে হবে? তখন রাজাকারের বাচ্চারা মুখটা চুপ করে মাথা নিচু করে। এই প্রশ্নের উত্তরটা কি আপনারা জানেন? এটার সহজ উত্তর আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূরাজনীতির 3টি মূল নীতিতে লুকিয়ে আছে। প্রথমত, পরিবহন খরচ। ভারত আমাদের 3 দিক ঘিরে রাখা প্রতিবেশী। বেনাপোল, হিলি, বাংলাবান্ধা, এই 3টা বন্দর দিয়ে ট্রাকে করে পণ্য আসতে সময় লাগে কয়েক ঘন্টা কিংবা বেশি হলে 2 দিন বা 3 দিন, তাই তো? কিন্তু পাকিস্তান, চীন কিংবা মধ্যপ্রাচ্য থেকে জাহাজ যোগে পণ্য আসতে সময় লাগবে 20 থেকে 40 দিন এবং পরিবহন খরচ এতটাই বৃদ্ধি পাবে, সেই পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। দ্বিতীয়ত, লজিস্টিক্স এবং তাৎক্ষণিক প্রয়োজন। ধরেন কাঁচামরিচ, পেঁয়াজ কিংবা টমেটো, এই ধরনের পচনশীল পণ্য পাকিস্তান, চীন কিংবা মধ্যপ্রাচ্য থেকে জাহাজে আনা অসম্ভব, কারণ পচে যাবে। হুট করে বাজারে সংকট দেখা দিলে 24 ঘন্টার মধ্যে যখন কোনো পণ্যের প্রয়োজন হবে, কাঁচামরিচ, পেঁয়াজ কিংবা টমেটো, সেটা কেবলমাত্র ভারত থেকে আনা সম্ভব, অন্য দেশ থেকে এত স্বল্প সময়ে হুট করে সংকটকালীন সময়ে আনা সম্ভব না। তৃতীয়ত, রাজনৈতিক বক্তব্য এবং অর্থনৈতিক স্বার্থ। যে কোনো সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকুক না কেন, বিএনপি, জামায়াত, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্যান্য কোনো রাজনৈতিক দল, চেয়ারে বসার পর সবাই বোঝে মুদ্রাস্ফীতি এবং খাদ্য সংকট ঠেকাতে ভারতের বিকল্প নাই, আর বিকল্প চিন্তা করাটাই অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। তাহলে এই দিল্লি না ঢাকা স্লোগানের পেছনের আসল উদ্দেশ্য কি? এটা কি সত্যি দেশপ্রেম, নাকি শুধুমাত্র সস্তা রাজনৈতিক জনপ্রিয়তার হাতিয়ার? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে জনমত তৈরির জন্য একটা শত্রুপক্ষ অর্থাৎ প্রতিপক্ষ দাঁড় করাতে হয়। বাংলাদেশে ভারত বিরোধিতা সস্তা হলেও অত্যন্ত শক্তিশালী একটা রাজনৈতিক সেন্টিমেন্ট, এটা জামাত, বিএনপি এবং রাজাকারের বাচ্চাদের কাছে। সুতরাং সামনে দেখানো হয় আমরা ভারতের কাছে মাথা নত করব না, দিল্লি আমাদের প্রভু নয়। কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতায় থাকতে দেশ চালাতে হলে সেই ভারতের সাথে চুক্তি নবায়ন করতে হয়, বিদ্যুতের বকেয়া মেটাতে হয়, এমনকি টিয়ার গ্যাস এবং পেঁয়াজ কিনেই দেশ পরিচালনা করতে হয়। এইটাকে কি বলে জানেন? ডাবল স্ট্যান্ডার্ড পারফরমেন্স, যেটাতে বিএনপি, জামাত মারাত্মক পারদর্শী। জনগণের আবেগ খাটিয়ে ভোট আর সমর্থন আদায় করে ভারত বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ব্যাক স্টেজে ডিলিং, বাণিজ্যিক চুক্তি সবকিছু বজায় রাখা হয় ভারতের সাথে। চমৎকার ডাবল স্ট্যান্ডার্ড পলিসি। ভারত এক ফুটা গুলি না ফুটিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক এবং সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। বিশ্বাস করেন? অনেকেই গাঁজাখুর বলতে পারেন এগুলা শুনে,
ভারতের হাতে তিনটা অদৃশ্য অস্ত্র আছে। এক, পানি। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া 54টি আন্তর্জাতিক নদীর উৎস ভারতে। ফারাক্কা কিংবা গজলডোবা বাঁধ, এটা বন্ধ করলে বাংলাদেশে দেখা দেয় খরা, আর বর্ষাকালে হঠাৎ খুলে দিলে দেখা দেয় বন্যা। মানে পানির এই চাবিকাঠি ভারতের হাতে। ভারত চাইলেই বন্যায় ভাসিয়ে দিতে পারে, ভারত চাইলেই খরা দিয়ে বাংলাদেশের ফসল ধ্বংস করে দিতে পারে। দুই, খাদ্য এবং বাণিজ্য অস্ত্র। ভারত যদি একদিনের জন্য চাল, গম, পেঁয়াজ কিংবা জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করে, তাহলে বাংলাদেশে তীব্র খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি দেখা দেবে, যেটা একটা সরকারকে সাইজ করার জন্য যথেষ্ট। তিন, ট্রানজিট এবং ভূরাজনৈতিক অবস্থান। বাংলাদেশকে ভৌগোলিকভাবে ঘিরে রাখা এবং বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থান ভারতকে একটা বিশাল কৌশলগত সুবিধা এনে দেয়। সুতরাং পাকপন্থী সেনাবাহিনীর এই 2.3 টন টিয়ার গ্যাস কেনার ঘটনা কেবলমাত্র সামরিক কেনাকাটা নয়, এটা বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতার নগ্ন প্রতিচ্ছবি, এবং এটাই বাস্তবতা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই সস্তা স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করা কিংবা রাজাকারের বাচ্চাদের কাছে জনপ্রিয় হওয়া সহজ, কিন্তু একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তোলা একেবারেই অসম্ভব। আপনি রাজপথে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে চিৎকার করুন না কেন, যতক্ষণ না বাংলাদেশ খাদ্য, শক্তি, শিল্প, কাঁচামাল এবং প্রযুক্তিতে নিজস্ব উৎপাদনশীলতা বাড়াতে পারছে না, ততক্ষণ পর্যন্ত এই স্লোগান কেবলমাত্র রাজনৈতিক হাততালি কোরানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সামনে লোক দেখানো ভারত বিরোধিতা, আর রাতের আধারে আড়ালে অর্থনৈতিক প্রয়োজনে ভারতের উপর শতভাগ নির্ভর করা আব্বু ডাকা বিএনপির একমাত্র রাজনৈতিক চরিত্র। বিএনপির মূলনীতি বর্তমানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দাদা পেছন মারেন কিন্তু সব ঢেলে দেন, এইটাই বিএনপির শক্তিশালী পররাষ্ট্রনীতি। এটাই বাস্তব। যে যত ব্যাখ্যাই দেন না কেন, এটাই বাস্তব। পাকপন্থী সেনাবাহিনীতে যেই সব কর্মকর্তা আছে, তারা এখন কিভাবে ভারতের তৈরি টিয়ার শেল গ্যাস ব্যবহার করবে, এই প্রশ্নটা রেখে গেলাম। আশা করি উত্তর দেবেন। ধন্যবাদ।